দশম শ্রেণী এবং নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ উভয় শ্রেণীর জন্যই প্রযোজ্য। নবম দশম আমরা তো একই বই পড়াই। তো শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা রাসায়নিক বন্ধন থেকে উচ্চতর দক্ষতার কিছু প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো পাঠ্য বইয়ে সরাসরি নাই, তবে হিন্টস দেওয়া আছে। সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত না বা অদ্রবণীয় কেন? আমরা এইটার ব্যাখ্যা যখন দিব শিক্ষার্থী বন্ধু, তখন আমরা কি করব দেখি। যে সোডিয়াম ক্লোরাইড এটা একটা আয়নিক যৌগ। আপনারা জানেন যে আয়নিক যৌগ পানিতে আয়নিত হয় এবং সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। আর পানি আমাদের এটা আবার পোলার সমযোজী যৌগ। পানির বিষয়টা কীরকম আপনারা জানেন যে পানি কিন্তু পোলার যৌগ। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এখানে হলো অক্সিজেন। তো প্রত্যেকটা হাইড্রোজেনকে আমরা প্লাস ডেল্টা, এটাও প্লাস ডেল্টা, -2 ডেল্টা। তো শিক্ষার্থী বন্ধু, এইভাবে চার্জ নিরপেক্ষ হয়, দুটা 2 ডেল্টা প্লাস 2 ডেল্টা -2 ডেল্টা। তো এখানে যখন আমরা সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দিই, তখন এই যে ক্লোরিনের ঋণাত্মক আয়ন যেটা, ক্লোরাইড আয়ন যেটা, এটা ধনাত্মক আয়নের দিকে আকৃষ্ট হয়। এমনকি এটার দিকেও আকৃষ্ট হয়। এটা এখান থেকে এটার দিকেও আকৃষ্ট হয়। আর এই যে সোডিয়াম আয়ন আর এই যে অক্সাইড, এরা আবার এই প্লাস এই মাইনাসের মধ্যে আকর্ষণ ঘটে। ফলে সোডিয়াম ক্লোরাইডে পানিতে দ্রবীভূত হয়। মানে মূল কারণটা কি? পানি সমযোজী এবং পোলার। তো শিক্ষার্থী বন্ধু, সমযোজী যৌগ যদি পোলার হয়, মানে দুটি প্রান্ত সৃষ্টি করে, তাহলে এর পজিটিভ প্রান্ত আয়নিকের যে নেগেটিভ প্রান্ত বা নেগেটিভ আয়ন আছে তাকে আকর্ষণ করে, আর পজিটিভ প্রান্তকে এই নেগেটিভ আকর্ষণ করে। এতে করে সোডিয়াম ক্লোরাইডের উপর একটি বিপরীতধর্মী টান পড়ে। একদল ক্লোরাইডকে টানে আর একদল সোডিয়ামকে টানে। এতে করে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে যায়। শিক্ষার্থী বন্ধু, কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু এটা পানির মতো মেরু সৃষ্টি করে না বা প্রান্ত সৃষ্টি করে না। এটা কার্বন টেট্রাক্লোরাইডের নাম। এই কার্বন টেট্রাক্লোরাইড যেটা, এটা শুধুই সমযোজী যৌগ, পোলার না। পোলার না। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে বুঝতে পারলাম যেটা শুধুই সমযোজী কিন্তু পোলার না। তার মানে এখানে বিপরীত মেরুর উদ্ভব ঘটবে না। আর বিপরীত মেরুর উদ্ভব যদি না ঘটে, তাহলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নকে আকর্ষণ করতেও পারবে না। এতে করে এটা পানিতে দ্রবণীয় হবে না। 1 নাম্বার প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম এই পর্যন্তই। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা কি করলাম যে সোডিয়াম আয়ন আর পানির যে নেগেটিভ প্রান্ত অক্সাইড, এর মধ্যে একটা আকর্ষণ ঘটবে, আর ক্লোরাইড আয়নের সাথে পানির যে হাইড্রোজেন আয়ন আছে, যে হাইড্রোজেন, এই প্রান্তটাই ধনাত্মক মেরুটা ওই ঋণাত্মক আয়নকে আকর্ষণ করবে। এতে করে এটা বিশ্লিষ্ট হবে বা ভেঙে যাবে। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে এরা প্রান্ত সৃষ্টি করে না। পানিতে যেমন পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত হয়, কার্বন টেট্রাক্লোরাইডে সেরকম পজিটিভ বা নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয় না, তাই এরা পানিতে অদ্রবণীয়। তো শিক্ষার্থী বন্ধু, আমি আপনাদের যে সমস্যাটা হয়তো বোঝাতে সক্ষম হয়েছি। এবার পরবর্তী যে প্রশ্নটা আমরা পড়াবো, কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে না। 2 নম্বর প্রশ্ন আমরা পড়াচ্ছি এবার আপনাদের, যে কঠিন অবস্থায় 2। শিক্ষার্থী বন্ধু, প্রশ্নটা কি? কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে না। আপনারা জানেন যে সোডিয়াম আয়নের যে বিষয়টা, যখন সোডিয়াম ক্লোরাইড যখন গঠন হয়, সোডিয়ামের 11টা ইলেকট্রন 2, 8, 1,
তো এটা যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন সোডিয়াম আয়ন হয়ে যায়। সোডিয়াম আয়ন হয়ে গেলে কি হয় 2,8। আর ক্লোরাইড আয়ন যখন হয় 18টা ইলেকট্রন। এমনিতে ক্লোরিনের কিন্তু 17টা, নর্মাল ক্লোরিন যদি আমি দেখাই 17, সেক্ষেত্রে কিন্তু 287। শিক্ষার্থী বন্ধু, যাদের বাইরের শেলে 1টা 2টা বা 3টা থাকে এরা ধাতুর মৌলের ইলেকট্রন ছেড়ে দেয়। আর যাদের বাইরের শেলে 1টা 2টা বা 3টা ঘাটতি থাকে, 8 অপেক্ষা কম থাকে, তারা ঠিক সেই সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও অষ্টক, এটাও অষ্টক নিয়ম অনুযায়ী একে অপরকে মানে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, নিষ্ক্রিয় গ্যাস গঠনের মাধ্যমে উৎপন্ন হয়। এই জন্য সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা কোনো মুক্ত ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই। এদের মধ্যে এরা যে ইলেকট্রন সরবরাহ করবে এরকম অবস্থা এদের মধ্যে নাই, বা এরা যে আয়নিত হবে সেই সুযোগ নাই। কারণ এরা নিজেদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমেই এই যৌগটা গঠন করেছে। তাই কঠিন অবস্থায় এখান থেকে আমরা মুক্ত আয়ন পাবো না। আর মুক্ত আয়ন না পেলে সেটা বিদ্যুৎ পরিবাহী হবে না কঠিন অবস্থা। কিন্তু দ্রবণে আবার বিদ্যুৎ পরিবাহী, দ্রবণে বিদ্যুৎ পরিবাহী। শিক্ষার্থী বন্ধু, আপনারা জানেন আমরা যখন দ্রবণে দিব, দ্রবণে সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা দ্রবণে যোগ করব, এটাকে যখন দ্রবণে দিব, পানিতে দিব, দিয়ে দ্রবণ করে ফেলবো, এই পানি একটা দ্রাবক, উত্তম দ্রাবক। আপনারা জানেন পৃথিবীর অনেক কিছুকেই পানি দ্রবীভূত করে। যখন আমরা সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দিব তখন এটা সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হবে। এই যে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হবে, এই যে আয়নগুলো চলাচল করবে, এতে করে বিদ্যুৎ পরিবাহী হবে। কারণ কি, এখানে ক্লোরিন এই ইলেকট্রন আমরা যদি একটা তড়িৎ রাসায়নিক সেল গঠন করি, আপনারা জানেন যে আমরা তড়িৎ রাসায়নিক সেলের সাহায্যে দেখাতে পারি যে এখানে আমরা যদি দ্রবণ সোডিয়াম ক্লোরাইড দিয়ে রাখি তখন কী হয়, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন এরকম হয়। এরপর আমরা যখন অ্যানোড ক্যাথোড দিই, অ্যানোড যেটা, এটা অ্যানোড, এটা ক্যাথোড। তো এই যে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এর মধ্যে দিয়ে যখন আমরা বিদ্যুৎ সরবরাহ করি তখন দেখা যায় কি এই নেগেটিভ যারা, এরা ইলেকট্রন ছেড়ে দেয়। তো শিক্ষার্থী বন্ধু, এই যে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখে, এই ইলেকট্রনটা আবার কি গ্রহণ করে, সোডিয়াম আয়ন গ্রহণ করে। এভাবে আমরা দেখি যে সোডিয়াম প্লাস ক্লোরিন আয়ন থেকে আমরা মুক্ত ক্লোরিন তৈরি করতে পারবো। আমরা এখানে মূল কথাটা এই যে আমাদের এতদূর পর্যন্ত আলোচনার বিষয় না, আমাদের মুক্ত কথা এই যে ইলেকট্রন, ক্লোরাইড যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন ক্লোরিন হয়। এরকম দুটি ক্লোরিন মিলে ক্লোরিন অণু গঠন করে। আর এই ত্যাগকৃত যে ইলেকট্রনটা সেটা আবার সোডিয়াম আয়ন নিয়ে নেয়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমাদের কথাটা হচ্ছে এখানে ইলেকট্রন সঞ্চালন ঘটে, ইলেকট্রনের প্রবাহ ঘটে, এটাই হলো বিদ্যুৎ প্রবাহ। তাহলে আমরা বলবো যে এখানে আয়নগুলো দ্রবণে গতিশীল থাকে, আর দ্রবণে আয়ন গতিশীল থাকলে বিদ্যুৎ প্রবাহিত হয়। এটা আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ অষ্টম অধ্যায়ে আপনারা পড়েছেন বা পড়বেন। তড়িৎ বিশ্লেষ্য কোষে, তড়িৎ বিশ্লেষণ যে সেল আছে, তড়িৎ বিশ্লেষণ কোষ, এখানে আমরা দেখেছি যে এরকমভাবে এখানে একটা বাল্ব দিলে বাল্ব জ্বলে। তার মানে কি, ক্লোরিন ইলেকট্রন ছেড়ে দেয় আর সেই ইলেকট্রনটা সোডিয়াম আয়ন এখানে যে গ্রহণ করার ফলে সোডিয়াম এখানে যুক্ত হয়ে যায়। আপনারা দেখেছেন এই বিষয়গুলো। তো এইভাবে ইলেকট্রনের প্রবাহ হয়, অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন হয়, এইভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়। আপনি এটা অতিরিক্ত হিসেবে বলতে পারেন। এমনি যখন আয়ন সচল হবে, কেলাস আকারে থাকবে না, সোডিয়াম ক্লোরাইড কেলাস ভেঙে আয়নে পরিণত হবে, এই আয়নের ভিতর দিয়ে বিদ্যুৎ দিলে তখন বিদ্যুৎ প্রবাহিত হবে। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা পরবর্তী প্রশ্ন 3 নম্বরের দিকে যাব। আমাদের 3 নম্বর যে প্রশ্নটা, সেটা যেটা বলছে, এটা এরকম যে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড পানিতে অদ্রবণীয় হলেও সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয় কেন? তো এখানে আমরা যেটা বলছি, সিলভার আয়ন সবার জন্য আছে, সিলভার আয়ন কমন প্রত্যেকটা। এই যে সিলভার,
এখানে আছে, যেমন সিলভার ক্লোরাইডে এরকম, সিলভার ব্রোমাইডেও এরকম, সিলভার আয়োডাইডেও এরকম। মানে কি আমি বলতে চাচ্ছি যে সিলভার আয়ন সব জায়গাতে আছে, ইভেন এখানেও আছে। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এই জায়গাতে যে ঘটনাটা ঘটে, এই ফ্লোরিন তীব্র তড়িৎ-ঋণাত্মক, এর তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল, তড়িৎ-ঋণাত্মক মৌল। এর তড়িৎ-ঋণাত্মকতা অত্যন্ত বেশি। ফলে কি হয়? ফলে এটা এই সিলভার এবং ফ্লোরিন, এটা যেহেতু অত্যন্ত নেগেটিভ হয়, তখন এই সিলভারটা আগে থেকে তো আয়নিতে থাকে, এরা আয়নিক যৌগ গঠন করে। এটা অত্যন্ত তড়িৎ-ঋণাত্মক, আর এটা তো একই রকম সবারই। তো শিক্ষার্থী বন্ধু, এটা ইলেকট্রনের প্রতি তীব্র আকর্ষণ দেখায়, তাই এটা নেগেটিভ হয় আর এটা পজিটিভ হয়। এতে করে এরা আয়নিক যৌগ হিসাবে কাজ করে। আর এখানে যে বিষয়টা, এর আকার ছোট, সেটাও একটা কারণ। দুটা কারণ, একটা তীব্র তড়িৎ-ঋণাত্মক, আর 2 নম্বর হচ্ছে আকার ছোট। এই জন্য এটা আয়নিক যৌগ হিসেবে কাজ করে। আর এরা সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। এদের প্রবলেমটা কোথায়? যে ক্লোরাইড এর তড়িৎ-ঋণাত্মকতার মান এর চেয়ে কম, কিন্তু আকার বড়। আপনারা জানেন যে ক্লোরিনের দুইটা, মানে আমাদের ফ্লোরিনের ক্ষেত্রে দুটা স্তর থাকে ইলেকট্রন। ফ্লোরিনের আমরা যখন ফ্লোরিনকে সাজাবো শিক্ষার্থী বন্ধু, তখন 9টা, তো আপনারা দেখতে পান 2, 7 দুইটা স্তরে থাকে। ক্লোরিন এইভাবে যখন আমরা 17টা ইলেকট্রনকে KLMN করে সাজাবো, 2, 8, 7, এরকমভাবে আমরা যদি ব্রোমিনের কথা বলে থাকি 35 যেটা, সেক্ষেত্রে কি হয়? 2, 8, 18, 35, তো ব্রোমিনের 35 বাবা। তাহলে এখানে 2 আর 10 28, 7 35, 4টা স্তর। আর আয়োডিনের তো 5টা স্তর, 53। 2, 8, 18, 2, 8, 8, আমরা হিসাব করলে যেটা আসবে 8, 10, 18, 28, 7, 35। তাহলে এখানে আমাদের যেটা 18, 10, 28, 28 আর 18, 8 থেকে 47, এখান থেকে আরও 7টা থাকবে, এরকম শিক্ষার্থী বন্ধু। তাহলে দেখুন এখানে স্তর হচ্ছে 5টা, মানে আকার বড়। তাহলে এদের আকার ওর চেয়ে ভালোই বড়। এর যেমন একটা স্তর বেশি, এর 2টা স্তর, 3টা স্তর বেশি। আর আকার যত বেশি হবে, এটাকে আমরা কি আয়ন বলি বাবা? এগুলিকে বলি আমরা অ্যানায়ন। অ্যানায়নের আকার যত বেশি হবে, অ্যানায়নের আকার যত বেশি হবে, বৈশিষ্ট্য সেই যৌগের বৈশিষ্ট্য সমযোজী হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা বুঝতে পারলাম যে এই সিলভার ফ্লোরাইড শুধু আয়নিক যৌগ হিসাবে কাজ করবে। আর আয়নিক যৌগ হিসাবে কাজ করলে তো আপনারা জানেন যে এরা পানিতে দ্রবণীয় হবে। কারণ আয়নিক যৌগ হলে কি হয় বলেন তো, যে এখানকার যে বিপরীত মেরুকে আসছে, তাহলে পানি আবার কি করবে? ওই যে পানির যে আমরা জানি, যেটা আগেও বলেছে একবার, যে পানি কি হয়? আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক। এক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো, এরা বিপরীতভাবে আকৃষ্ট হবে। এতে করে সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে 3 নম্বর প্রশ্নটাও পড়িয়ে দিলাম। এবার আমাদের 4 নম্বর প্রশ্ন আমরা পড়াবো। 4 নম্বর প্রশ্নটা আমাদের এরকম, যে HCl সমযোজী হলেও পানিতে দ্রবণীয় কেন ব্যাখ্যা করো। আমাদের 4 নম্বর প্রশ্নটা কি? HCl সমযোজী হলেও পানিতে দ্রবণীয় কেন?
শিক্ষার্থী বন্ধু, সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত কেন? আমরা একটু বলেছিলাম যে সমযোজী যৌগের মধ্যে যারা পোলার তারা পানিতে দ্রবণীয় হয়। দেখুন এই সিলের যে স্ট্রাকচারটা, গঠনটা কীরকম, এটা একটা অধাতু, এটা একটা অধাতু। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইলেকট্রন অবশ্যই শেয়ার ঘটবে। এই ইলেকট্রন শেয়ারের ফলে এই যৌগটা উৎপন্ন হয়, তাহলে সমযোজী যৌগ। তো শিক্ষার্থী বন্ধু, এখানে এই যে তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটি যেটাকে আমরা বাংলায় বলি তড়িৎ ঋণাত্মকতা, এর মান 2.1। আর আমাদের ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি মানে যার বাংলা তড়িৎ ঋণাত্মকতা, এর মান 3। তো শিক্ষার্থী বন্ধু, যাদের পার্থক্য এরকম একের কাছাকাছি 0.9, এরা কিন্তু এই ক্ষেত্রে করে কি, এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নেয়। যখন নিজের দিকে টেনে নেয় তখন কি হয়, হাইড্রোজেনটা একটু দূরে থাকে, তখন সে প্লাস মানে আংশিক ধনাত্মক হয়ে যায়। আর ক্লোরিন সবগুলো ইলেকট্রন নিয়ে একদম সবগুলো মানে ওর কাছাকাছি সব পুঞ্জীভূত করে। এতে করে কি হয়, এর চারিদিকে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। তাই শিক্ষার্থী বন্ধু, এটা আংশিক নেগেটিভে পরিণত হয়। এই যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মকে পরিণত হলো, ফলে তারা কি করে, এই যে আংশিক ধনাত্মক এবং এই যে আংশিক ঋণাত্মক হলো, তো এটাই পোলার। তো শিক্ষার্থী বন্ধু, সমযোজী এবং পোলার যদি হয় সেটা পানিতে দ্রবীভূত হবে। তো আমাদের এই সেল হচ্ছে সমযোজী এবং পোলার। তাই যদি আমরা পানিতে যোগ করি, এখানেও কিন্তু ওই রকম ঘটনাই ঘটবে। আপনারা পানি সম্বন্ধে কয়েকবার আমি বলেছি, আপনারা ভালোই জানেন যে পানি পোলার যৌগ, এর পজিটিভ ডেল্টা, নেগেটিভ 2 ডেল্টা। এখানে ওই যে বিপরীত টান ঘটবে, এই পজিটিভ প্রান্তকে নেগেটিভ প্রান্ত এবং এই নেগেটিভ প্রান্তকে পজিটিভ প্রান্ত টানবে, আকর্ষণ করবে। এতে করে এই সেল পানিতে দ্রবীভূত হবে। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা ভালো থাকবেন। আপনাদের নিয়মিত ক্লাস আমরা দিতে থাকব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।